ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন বইগুলো পড়তে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ কোনটা পড়লে আল্টিমেটলি আমার বলা যায় যে আমাদের প্রিপারেশনটা একদম ফ্রুটফুল হবে। সো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। সো এই ব্যাপারটা খুবই সিম্পল, মানে কয়েকটা স্টেপই আছে। বাট তারপরেও কেন জানি তোমাদের মধ্যে একটু কনফিউশন থাকে যে ভাই একটু বলে দেন না ভাই যে আসলে আমাদের এই বইগুলো পড়লে মোটামুটি বলা যায় যে আমার প্রিপারেশন ডান। ঠিক আছে? সো চলো আমরা এটা আলোচনা করে ফেলি। সো সবার আগে আমি যেহেতু দেখতে পাচ্ছ আমরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ এই তিনটাকে আমরা আলাদা আলাদা করে আসলে আলোচনা করবো আরকি। সো দেখি আমরা টেবিলে আমরা কি পাচ্ছি। তো সবার আগে আমরা চলে যাব ফিজিক্সে। সবার আগে কেন ফিজিক্সে? কারণ আসলে আমি ফিজিক্স পড়াই আরকি। ঠিক আছে? সো ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে নরমালি আমরা যদি একটু কোয়েশ্চেন ঘাঁটি আরকি। সো কোয়েশ্চেনের একটু ভ্যারাইটিস আছে। কারণ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সিনারিও ডিফারেন্ট করা যায়। ঠিক না? সিনারিও ডিফারেন্ট করে আসলে কোয়েশ্চেনের পুরো প্যাটার্নই চেঞ্জ করে ফেলা যায়। সূত্র একই কিন্তু আসলে দেখা যাচ্ছে প্যাটার্ন ডিফারেন্ট। সো এই কারণে দেখা যায় যে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের মেইন বই যেটা ছিল, মেইন বই তুমি তপন পড়তে পারো। তপন পড়তে পারো, তারপর হচ্ছে তারপর ইসাক পড়তে পারো কিংবা হচ্ছে সেলু পড়তে পারো। তুমি যেটা পড়ে আসছো ওইটাই পড়বা। সো আশা করি যে তুমি যে বইটা পড়ছো ওই বইটা পড়ার মাধ্যমে তুমি আসলে লাইন বাই লাইন দাগায় ফেলছো। যদি দাগায় ফেলো ভালো, আর যদি না দাগায় ফেলো এখন একটু দাগায় ফেলো। ঠিক আছে? এখন একটু পড়ে কোন লাইনটা ইম্পর্টেন্ট ওটা দাগায় ফেলো যাতে পরীক্ষার আগে দিয়ে তুমি ভালো করে রিভিশন দিতে পারো। ঠিক আছে? সো যেটা খুব বললাম যে বইটা পড়ছো ওই বইটাই পড়বা, এর বাইরে সুইচ করতে যাবা না। কি করবা না? এর বাইরে সুইচ করতে যাবা না। এখন অনেকেই আছে যে একটা বইয়ের বাইরে ২ টা বই পড়ে, আরেকটা বই পড়ে। ঠিক আছে? সো আমি যেটা বলব যে ২ টা বই পড়তেছো ঠিক আছে, বাট একই টপিক ২ টা জায়গায় পড়ো না বা একই থিওরি ২ জায়গায় পড়ো না। তুমি একটু সিলেক্ট করার চেষ্টা করবা যে ২ টা বই পড়তেছো ওইটাতে একই থিওরি কোনটাতে ভালো লিখছে। সো লিখে রাখো যে এই থিওরিটা আমি এই বই থেকে পড়বো। ঠিক আছে? সো এটা একটু লিখে রাখলেই বেটার। ঠিক আছে? তো যেটা বললাম যে মেইন বই থেকে তুমি থিওরিটা একটু ভালো করে পড়ে ফেলবা। আর এখন তো আসলে একদম রিডিং পড়ার সুযোগ নাই। তুমি জাস্ট পৃষ্ঠা উল্টাবা যে এখান থেকে এই থিওরি পড়া আছে, তাহলে মোটামুটি আসলে আমাদের এই জিনিসটা বুঝে ফেললাম। ঠিক আছে? তো চোখ বুলাইলে কিন্তু থিওরিটা মাথার মধ্যে ঘুরপাক খাওয়ার কথা। সো মেইন বই থেকে থিওরি পড়ে ফেললা। এরপরে পড়ে ফেলার পরে আমরা কনসেপ্ট বুকে চলে যাব। এখন কনসেপ্ট বুকের ব্যাপারটা হচ্ছে আরো কয়েক বছর আগে বা ১-২ বছর আগেও কনসেপ্ট বুকের ব্যাপারটা খুব বেশি প্রচলিত ছিল। কনসেপ্ট বুক বলতে আমরা যেটা বুঝি যে আমাদের মেইন বই যেটা আছে ওই মেইন বইয়ের কনসেপ্টগুলোই আসলে কনসেপ্ট বুকে থাকে। আর খুব সুন্দর করে ডিটেইলসে টাইপ ওয়াইজ ভাগ করা থাকে। এর পাশাপাশি আরো বাড়তি কিছু কনসেপ্ট দেওয়া থাকতো। ঠিক আছে? এখন এই যমুনায় এসে অনলাইনের এই যুগে এসে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ক্লাসেই তোমাকে বিভিন্ন ধরনের কনসেপচুয়াল জিনিসপাতি দেখাই। তারপর বিভিন্ন ধরনের অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দেখাই, বিভিন্ন ধরনের সম্ভাব্য ম্যাথ দেখাই। সো ওইখানে আল্টিমেটলি আমাদের বিভিন্ন ধরনের মানে যত ধরনের কনসেপ্ট দরকার অতটুকু কনসেপ্ট কিন্তু আমরা ক্লাসেই দেখাই ফেলি। সো এখন এক্সট্রা করে কিন্তু আসলে কনসেপ্ট বুকের আসলে আমাদের এখন দরকার পড়ে না। ঠিক আছে? এখন কনসেপ্ট বুক যদি পড়তে যাও তাহলে দেখা যাচ্ছে খুব সমস্যা হয়ে যাবে। এখন আগেও যদি আমরা চিন্তা করি, আগেও কিন্তু আমরা যখন ভাইদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই কনসেপ্ট বুক পড়ার দরকার আছে কিনা? ভাইরা যেটা বলতো ফিজিক্সে হয়তোবা দরকার আছে, বাকিগুলোতে একটাতেও দরকার নাই। কারণ একটাতেও দরকার নাই বলতে যেখানে তোমার কনসেপ্ট বেশি দরকার ওইখানে হয়তোবা লাগতে পারে, বাট যেখানে কনসেপ্ট দরকার নাই ওইখানে আমাদের কনসেপ্ট বুক পড়ার দরকার নাই, ওখানে টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে? সো আমি যেটা সাজেস্ট করবো যে যদি তোমরা কোনো অনলাইন কোর্সে ভর্তি হও কিংবা এমন একটা অফলাইন ব্যাচে ভর্তি হও যেখানে আসলে স্যাররা অনেক বেশি কনসেপ্ট ধরে তোমাকে পড়ায়, কিংবা অনলাইন একটা অনলাইন ব্যাচে ভর্তি আসো যেখানে তোমাকে একদম স্যাররা তোমাকে এনশিওর করতেছে বা এশিওর করতেছে তোমাকে একদম সব ধরনের কনসেপ্ট তোমাকে দেখাই দিবে, তাহলে আমার কাছে মনে হয় যে এখানে কনসেপ্ট বুক পড়ার দরকার পড়বে না। ঠিক আছে? কনসেপ্ট বুক লাগবে না। তাহলে আমাদের কি লাগবে? ক্লাস নোটস লাগবে। ঠিক আছে? তুমি যে স্যারের ক্লাস করতেছো ওই স্যারের ক্লাস নোটটা দেখবা। এখন ওই স্যারের ক্লাস নোটটা তুমি বুঝবা কিভাবে যে তোমার আসলে ওই স্যারের ক্লাসটা করে কিংবা ক্লাস নোটটা দেখলেই মোটামুটি তোমার আসলে মানে প্রিপারেশন ডান হয়ে যাবে। সিম্পলি চিন্তা করবা, কোশ্চেন ব্যাংক দেখবা কিংবা তুমি আসলে একদম প্রিপারেশন নেবা। একটা ক্লাস দেখলা, ক্লাস দেখার পরে ক্লাস নোটটা পড়লা, পড়ে মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলা। এইবার তুমি আসলে কোশ্চেন ব্যাংকে চলে যাও। কোশ্চেন ব্যাংক মানে কি? বিগত বছরে বুয়েট, চুয়েটে যে ধরনের কোশ্চেন আছে ওইটা দেখো। দেখে যদি তুমি সলভ করতে পারো তাহলেই তো প্রিপারেশন ডান। তাহলে যদি তুমি বুঝতে পারলা যে এই বছরে যেটা আসবে সেটাও তুমি মোটামুটি আ অ্যা টাইপ কমন না পাইলেও টাইপটা কমন না পাইলে তুমি এটলিস্ট অ্যাপ্রোচ করতে পারবা। ঠিক আছে? সো এটাই তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো যেটা বললাম যে আসলে আমাদের ক্লাস নোটটা ইম্পর্টেন্ট। আর এর মাঝে আমি একটা জিনিস বলে রাখতে চাই যে আমাদেরও কিন্তু হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে কোর্স আছে সেখানেও কিন্তু আল্টিমেটলি দেখা যাচ্ছে যে অনেক অভিজ্ঞ টিচাররাই ক্লাস নিছে। সো তারা জানে যে কোন কনসেপ্ট তোমার লাগবে, কোন কনসেপ্ট তোমার লাগবে না। সো তুমি ডেমো ক্লাস দেখলে আমাদের ডেসক্রিপশন কিংবা কমেন্টের লিংকে তুমি ঢুকলেই তুমি আসলে ডেমো ক্লাস দেখতে পারবা। সো ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে তাদের আসলে যে পড়ানো যেটা সেটা কতটা কমপ্যাক্ট, কতটা প্রিসাইজ। সো ক্লাসগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে না আসলে আমাদের এতটুকু পড়লে মোটামুটি এনাফ। তুমি একটা ডেমো ক্লাস করো, করে কোশ্চেন ব্যাংক ধরো। কোশ্চেন ব্যাংক করে দেখো যে তোমার ব্যাপারটাগুলো খুব সহজ লাগতেছে কিনা, সহজ লাগতেছে কিনা। আরেকটা হচ্ছে তুমি আসলে সলভ করতে পারতেছো কিনা। যদি পারো তাহলে বলা যায় যে এটাকে একটা কাইন্ড অফ একটা মাস্ট বাই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে? সো এর পাশাপাশি তুমি কিন্তু এখানে অনেক ধরনের ক্লাস পেয়ে যাবা। এখানে সবকিছু লিখা আছে ডিটেইলসে। সব ক্লাস পেয়ে যাবা। প্লাস হচ্ছে তোমার যত ধরনের ক্লাস লাগবে যেটা পাবা সেটাতেও, প্লাস ম্যাটেরিয়ালস যতটুকু আছে সেটাও তুমি পেয়ে যাবা। প্লাস এর পাশাপাশি তুমি কিন্তু এক্সাম দেওয়ারও সুযোগ আছে। ঠিক আছে? সো আই গেস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমার একটা কাইন্ড অফ হচ্ছে মানে একদম
একদম কম্প্যাক্ট অবস্থায় একটা প্রিপারেশনের জন্য একটা কোর্স হচ্ছে আপনার এইটা, ঠিক আছে? তো তুমি চাইলে ডেসক্রিপশন থেকে কোর্সটা পারচেজ করতে পারো, ঠিক আছে? সো আমরা একদম যদি চলে যাই যে আমরা যদি যেটা বললাম যে আমরা ক্লাস নোট করলে মোটামুটি এনাফ, আর যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা, কোশ্চেন ব্যাংক মানে বিগত বছরের কোশ্চেনগুলো আমরা যদি সলভ করি তাহলে মোটামুটি আমার প্রিপারেশনটা অনেক বেশি আগে থাকবে। সো এই যে কোশ্চেন ব্যাংকের ব্যাপারটা, এটা কিন্তু আমি সব জায়গায় লিখে রাখছি, দেখো সব জায়গায় লিখে রাখছি, সব জায়গায় লিখে রাখছি। 3টা 4টার জন্যই কিন্তু আসলে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। কোশ্চেন ব্যাংক একদম মাস্ট। কোশ্চেন ব্যাংক কাইন্ড অফ হচ্ছে একটা বাইবেল, ঠিক আছে? মানে অ্যাডমিশনের বাইবেল, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক লাগবেই, মাস্ট। ওকে, এরপর একটা জিনিস লিখে রাখছি, আইআইটি জেইটি। কেন? আমরা কিছুদিন আগে, মানে কিছুদিন আগে না, মানে কয়েক বছর ধরে আলটিমেটলি একটা হাইপ চলতেছে যে না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য বা অ্যাটলিস্ট বুয়েটে চান্স পাওয়ার জন্য আমার আইআইটি জেইর কোশ্চেন সলভ করতে হবে। আমি জানি না এটা এই হাইপটা কেন ক্রিয়েট হইছে। মানে কঠিন কঠিন ম্যাথ প্রবলেম সলভ করাইতে যাই আমাদের আইআইটি কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছে, ঠিক আছে? আমার কাছে মনে হয় এটা কোনো দরকার নাই। বাট তুমি এইটা যদি কলেজ লাইফ থেকে করে আসো তাহলে ভালো। যে না, আসলে আমাদের রিলেটেবল ম্যাথগুলো দেখছি, সমস্যা তো নাই। বাট এখন এই সময় এসে তোমার সময়ই নাই। এই সময়ে এসে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে বই নতুন, নতুন থিওরি পড়াচ্ছে, আগে যে থিওরি পড়ছো ওইটা রিভিশন দেওয়া বেশি ইম্পর্টেন্ট। এখন এই টাইমে এসে সবাই মোটামুটি সবকিছু পারে। সব ধরনের থিওরি পারে। এখন এই টাইমে এসে যে অল্প সময়ের মাঝখানে অল্প একটা অল্প একটা স্পেসের মাঝখানে যত অ্যাকুরেটলি জিনিসপাতি সলভ করতে পারবে বা যেসব জিনিস পারার কথা সেসব জিনিস যত অ্যাকুরেটলি পারবে সেই কিন্তু আগে থাকবে। সিম্পলি ওই কিন্তু বুয়েটে টিকবে, ঠিক না? সো এই হচ্ছে কথা। তাহলে এখানে আলটিমেটলি আমরা বলবো যে এখানে এক্সট্রা করে যারা আইআইটি যেই কোশ্চেন কখনো ধরো নাই তারা পড়ার দরকার নাই, একদমই পড়ার দরকার নাই। আচ্ছা, এরপরে যাবো ফিজিক্স শেষ, এবার আমরা চলে যাবো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে আমরা চিন্তা করবো সেম কেস, আমাদের মেইন বই পড়তেই হবে। বাট মেইন বইয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে কেমিস্ট্রিতে আমরা কেমিস্ট্রিতে হয়তো আমরা একাধিক বই পড়ে থাকি। হাজারি তো মেইন, হাজারি তো সবাই পড়ে। হাজারির বাইরে অনেকে গুহ স্যারের বই পড়ে ম্যাথমেটিক্যাল জিনিসপাতির জন্য। এরপরে মাঝে মাঝে হয়তো বা কোনো একটা চ্যাপ্টার বা যেমন আমরা জানি যে জৈব যৌগ হয়তো বা কবি স্যারের বইতে ভালো লেখা আছে, সো ওইটাও পড়ে, ঠিক আছে? সো আমি যেটা বলবো যে সেম কেস আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যেটা বলছিলাম যে 2টা বই পড়া ঠিক আছে, যাও 2টা বই যদি পড়ো ঠিক আছে, বাট এতটুকু মাথায় রাখবে যে একই টপিক যাতে 2বার যাতে না পড়ো। একই টপিক একটা বই থেকেই পড়ো। তুমি একটু কম্পেয়ার করার চেষ্টা করো যে এই টপিকটা বা এই থিওরিটা কোন বইতে ভালো লিখছে। সো ওইটা কম্পেয়ার করে এটা দাগায় লিখে রাখো যে না, আসলে এই বই থেকে আমি বেশি পড়বো। যেমন আমার ক্ষেত্রে যেটা হইছে যে আমি হাজারিকে একদম মেইন বই হিসেবে ধরে রাখছি। কারণ হাজারির জিনিসপাতি বেশিরভাগ জিনিসগুলো আমার ভালো লাগছে বা কম্প্যাক্ট অবস্থায় লেখা ছিল। এর পাশাপাশি কয়েকটা জিনিস দেখা গেছে, কয়েকটা থিওরি আমি খুব একটা ভালো করে হাজারিতে বুঝতে পারতেছিলাম না। যেমন একটা যদি চিন্তা করি যে জৈব যৌগের নামকরণ যেটা ছিল, হাজারিতে খুব একটা জিনিস লেখা নাই বা বিস্তারিতভাবে লেখা নাই, অল্প একটু লেখা আছে। সো ওই ক্ষেত্রে আমি ওই পার্টটুকু বা নামকরণের পার্টটুকু আমি একদম দেখছি যে গুহ স্যারের বইতে একদম ডিটেলসে লেখা আছে। সো আমি হাজারির বইতে নামকরণের জায়গায় আমি একটু কেটে দিয়ে লিখে রাখতাম যে এটা আমি গুহ স্যারের থেকে পড়বো, গুহ স্যার লিখে রাখতাম। তো ওই পার্টটুকুতে যখন আসতাম আমি তখন গুহ স্যারের বইতে সুইচ করতাম। সো এই যে সুইচিং এর ব্যাপারটা, এটা একটু সহজ করে রাখবা, যে দাগায় রাখবা যে না এটা এই বই থেকে পড়বো, তাহলে মোটামুটি আমার দান, ঠিক আছে? এই তো, তাহলে এই মেইন বই পড়বো অবশ্যই। মেইন বইয়ের ক্ষেত্রে আমরা একাধিক বই পড়তে পারি বা এক বইও পড়তে পারি। এর পাশাপাশি আর তেমন কিছু পড়ার দরকার নাই। এখানে আমাদের কনসেপ্ট বুক ধরারই দরকার নাই। কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের মেইন বইতেই এত থিওরি আছে, ওইগুলো পড়তে অবস্থা খারাপ হয়ে যায়। ওইগুলো ঠিক করে পড়া যায় না। সো মেইন বই পড়বা, প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংকে যদি কোনো ধরনের নতুন ম্যাথ, কোনো নতুন সংকেত কিংবা নতুন কোনো বিক্রিয়া থাকে, ওইটা একটু লিখে রাখবা, নোট করে লিখে রাখবা, তাহলে মোটামুটি হচ্ছে, ঠিক আছে? এরপরে চলে যাবো আমাদের ম্যাথে। সো ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের মেইন বই একটা হইতে পারে, একাধিক হইতে পারে। বাট একটা জিনিস মাথায় রাখবা, যে বইটা পড়ছো ওইটাই এনাফ, আর লাগবে না। অনেকে এসি অমেদ পড়ে, অনেকে কেতাব পড়ে। অনেকে এটাও বলে যে কেতাব না পড়লে নাকি বুয়েটে চান্স পাওয়া যাবে না। এটা একদমই মিথ্যা কথা। আমি নিজেও এসি অমেদ পড়ছি। নর্ডেম কলেজের বেশিরভাগ স্টুডেন্টই এসি অমেদই পড়ে, কেতাব পড়ে না। সো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বই থেকে 80 থেকে 90% মোটামুটি সেম। সো তুমি যেকোনো একটা বই পড়ো, যেকোনো একটা বইয়ের বাইরে যদি কোনো ধরনের কোশ্চেন আসে, যেমন তুমি এসি অমেদ পড়লা, যদি কোনো ধরনের বাড়তি কোশ্চেন আসে যেটা আসলে আমাদের এসি অমেদের নাই, তাহলে ওইটা একটু পড়ে রাখবা, কিংবা ওইটা কোথা থেকে পাবা, স্যারাই তোমাকে ক্লাসে বলে দেবে যে এই ম্যাথটা আসতে পারে, এই ম্যাথটা কি আসতে পারে, স্যারা যেটা দেখাবে অতটুকুই না, এর বাইরে তেমন লাগবে না। কোশ্চেন ব্যাংক দেখবা। মেইন বই পড়তে গেলে দেখা যাচ্ছে মেইন বই শেষ করতে যাই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? আমি জানি ম্যাথের ক্ষেত্রে মেইন বই মানে প্র্যাকটিস করতে হবে। মানে শেষ করা মানে হচ্ছে সলিউশন দেখে চলে যাওয়া এমন না, প্র্যাকটিস করতে হবে। নিজে হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মানে আমার কাছে এখন খাতা নাই, বাট পরীক্ষার হলে না, পরীক্ষার আগে দিয়ে আমার মানে এরকম একটা পেজ থাকতো যেটার মধ্যে আমি হুদাই লিখতাম। হুদায় লেখা মানে কি বুঝছো? মানে জাস্ট কোনো ধরনের অ্যালাইনমেন্ট নাই, একবার এদিক থেকে লিখতেছে, একবার এদিক থেকে লিখতেছে, পুরো কালো কালো করে ফেলি। সো এরকম একটা অভ্যাস তৈরি করতে হবে যে আমি যাই পড়তেছি, যাই মাথায় নিচ্ছি, সবকিছু যাতে আমি লিখে রাখি, ঠিক আছে? সো লিখতে থাকবা, যত লিখবা তত আসলে তোমার আসলে এই প্রোডাক্টিভনেসটা বাড়বে। ওকে, আচ্ছা। তো মেইন বই পড়তে পড়তে বললাম যে শেষ। আর কনসেপ্ট বুক পড়বা কিনা, কনসেপ্ট বুক এখানে পড়া খুব একটা দরকার পড়বে না। বাট মাঝে মাঝে যেটা হয়, যেমন আমি যেটা দেখছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে
কনসেপ্ট বুক বলতে বাজারে যে কোনো বই যেখানে আসলে কনসেপ্টগুলো খুব সুন্দর করে লেখা আছে এটা বলছি আর কি। সো কনসেপ্ট বুকে দেখা যাচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা খুব সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, একদম সুন্দর করে টাইপ আকারে ভাগ করে দেওয়া আছে। সো আমি এইচএসসি লাইফে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন খুব একটা ভালো করে বুঝি নাই। সো দেখা যাচ্ছে অ্যাডমিশন টাইমে দেখা যাচ্ছে খুব সুন্দর করে যেহেতু দেওয়া আছে ওইটা দেখে কিন্তু আমি খুব সুন্দর করে বুঝে ফেলছি, ঠিক আছে। এখন কনসেপ্ট বুক দরকার এমন না, মানে দরকারই এমন না। তুমি দেখা যাচ্ছে যে ধরুন আমাদের কোর্সে ক্লাস করলেই দেখতে পাবা যে আমাদের স্যাররাই কিন্তু তোমাকে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করে দিয়ে দিবে, কিংবা শর্টকাটসও বলে দিবে, কিংবা বলেও দিবে যে কিভাবে পড়তে হবে। সো ওইটা দেখলে মোটামুটি এনাফ, ক্লাস নোট দেখলেও কিন্তু মোটামুটি এনাফ। সো কনসেপ্ট বুক এখানে লাগতে পারে নাও লাগতে পারে, বাট তুমি একটু নিজেই ডিসাইড করতে হবে যে কনসেপ্ট বুক লাগবে কি লাগবে না। সো আমি এখানে ক্রস দিয়ে রাখলাম, কারণ এখানে হয়তো বা একটা দুইটা চ্যাপ্টারের জন্য লাগতে পারে, সবকিছুর জন্য লাগবে না। এরপরে চলে যাবো একদম ডিরেক্ট কোশ্চেন ব্যাকে, এটা তো একদম মাস্ট, কোশ্চেন ব্যাক একদম মাস্ট। ওকে, এরপরে চলে যাবো আমরা ইংলিশে। সো বিভিন্ন আমাদের ধরো বুয়েটে লাগে না, বাট কুয়েট হয়তো বা রুয়েটে আমাদের ইংলিশ লাগতে পারে, আইওটিতে লাগতে পারে, সাস্টে লাগতে পারে। সো ওইটার জন্য আসলে কি পড়তে হবে, ওইটার জন্য সিম্পলি আমি যেটা সার্চ করতে পারি অ্যাপেক্স। কারণ অ্যাপেক্সে আমি যেটা দেখতে পাই যে আমাদের মেডিকেলের কোশ্চেনও আছে, তারপর বিসিএস এরও কোশ্চেন আছে। সো এই কোশ্চেনগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। অ্যান্ড টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে একটা টাইপ পড়লে বাকি সবগুলো পারতেছো, বুঝছো? মানে একটা টাইপের একটা কোশ্চেন দেখলে বাকি সবগুলো পারতেছো। যখন একটা পারতেছো বাকিগুলো, মানে একটা যখন ধরো পারতেছো না ওইটা ধরো পড়ার পরে যখন বাকিগুলো পারতেছো তখন তোমার কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে, না আমি পারতেছি, ঠিক না? এই তো। সো এই হচ্ছে কথা। আমরা অ্যাপেক্সটা ফলো করতে পারি। অ্যাপেক্সের পাশাপাশি আর কোনো ধরনের বই আছে কিনা আমি ঠিক নাম মনে পড়তেছে না, বাট অ্যাপেক্সটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আচ্ছা, এরপরে চলে যাবো কোশ্চেন ব্যাংকে। এখানে কোশ্চেন ব্যাংকের গুরুত্ব কিন্তু আসলে অনেক বেশি। আমরা যেমন দেখতে পাই যে আইওটির কোশ্চেন ব্যাংকের যদি একটু দেখো যে বিগত বছরের কোশ্চেন থেকেই কিন্তু অনেক কিছু রিপিট করে, কিংবা আমরা যদি মানে ভোকাবুলারির কথা যদি চিন্তা করি সবকিছু মানে মানে শব্দভান্ডার তো আসলে অসীম না। শব্দভান্ডার তৈরি হচ্ছে ঠিক আছে, হয়তো বা নতুন নতুন ওয়ার্ড যুক্ত হচ্ছে, বাট এত তো র্যাপিডলি হচ্ছে না, ঠিক না? সো শব্দভান্ডার কিন্তু লিমিটেড। সো এই জিনিসগুলো কাইন্ড অফ হচ্ছে ঘুরে ফিরে একই ধরনের কোশ্চেনে কিন্তু বারবার আসে। সো কোশ্চেন ব্যাংকটা দেখো যে কোন কোশ্চেনটা বারবার আছে। ওটা হচ্ছে মানে কি বলবো, পরীক্ষার খাতার মানে পরীক্ষার আগে কয়েক মাস আগ থেকেই আমি যেটা সাজেস্ট করতে পারি যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখন থেকে শুরু করতেছো, তো এখন যেটা করতে পারো যে একটা খাতা তৈরি করে ফেলো যে আমি প্রতিদিন একটা মানে এই অ্যাপেক্স বা কোশ্চেন ব্যাংক যেটা আছে ওই কোশ্চেন ব্যাংকের এই এক পাতা পড়বো। কি করবো? এই এক পাতা পড়বো প্লাস হচ্ছে খাতা লিখে রাখবো। এই এক পাতা পড়ে খাতাটা লিখে রাখবো, ঠিক আছে? সো লিখে রাখার ব্যাপারটা এমন হইতে পারে যে তুমি একটা ওয়ার্ড লিখলা, ওয়ার্ডের একটা অর্থটা লিখে সিনোনিমসটা লিখলা। কি লিখলা? অর্থটা লিখলা, সিনোনিমসটা লিখলা, সিনোনিমস অ্যান্টোনিমসটা লিখে রাখলা, ঠিক আছে? যাতে তুমি একটা ওয়ার্ডের সাথে সাথে বাকি ওয়ার্ডগুলো পড়তে পারো, ঠিক আছে? সো এটা যেটা করতে পারো যে আমাদের একদম মাসব্যাপী চিন্তা করতে পারো যে মাসব্যাপী প্রতিদিন রাতে আমরা যেটা চিন্তা করতে পারি যে 1 থেকে 2 ঘন্টা আমি এখানে ওয়েস্ট করব, ঠিক আছে? এই ওয়েস্টটা আসলে তোমার বিফলে যাবে না। এই তো। সো মোটামুটি আসলে আমরা তিনটা জিনিসের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্লাস হচ্ছে আমাদের ইংলিশের যে ব্যাপারটা এটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। সো আশা করি মানে এই ভিডিওটা দেখে উপকৃত হইছো আর কি। সো উপকৃত যদি হয়ে থাকো তাহলে আসলে আমি যেটা বলবো যে আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে, মানে আমাদের যে কোর্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি চাইলে একটু মানে উকি দিয়ে আসতে পারো, ঠিক আছে? এই তো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।